হ্যালো প্রীতি। তোর বয়ফ্রেন্ড রাজ গতকাল বিয়ে করে নিয়েছে আর আজকে ওর বৌভাত। সকাল সকাল ঘুম থেকে উঠে বেস্ট ফ্রেন্ড রাহির মুখ থেকে এমন কথা শুনে প্রীতি স্তব্ধ হয়ে যায়। তুই এইসব কি বলছিস রাহি, তোর মাথা ঠিক আছে? গতকাল রাতেও আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে রাজের সঙ্গে আর এখন তুই বলছিস ওর বিয়ে হয়ে গেছে। সকাল সকাল কি মশকরা শুরু করে দিয়েছিস হু? প্রীতি, আমি সিরিয়াস, কোনো মজা করছি না। ও ফেসবুকে পোস্ট করেছে আর আমাকে ওর বন্ধু তামিম জানিয়েছে। পোস্ট করেছে মানে ওয়েট, আমি এখুনি চেক করছি। প্রীতি তাড়াহুড়ো করে অনলাইনে ঢুকে রাজের আইডি ঘেটে দেখে কোনো পোস্ট নেই। 2 দিন আগে একটা পোস্ট করেছিল, তাও ওকে নিয়ে। অনলাইনে কিছু না পেয়ে প্রীতি আবারও রাহিকে কল করে। কই, আমি তো মাত্র ওর আইডি ঘুরে আসলাম, কোনো পোস্ট নেই। বিয়ে নিয়ে তুই অযথা আমাকে প্যানিক দিচ্ছিস। আরে ভাই, ও অন্য আইডিতে পোস্ট করেছে। তোর বিশ্বাস না হলে আমি এক্ষুনি স্ক্রিনশট পাঠাচ্ছি, ওয়েট। প্রীতি রাহির কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। রাজের অন্য আইডি মানে? ওর তো 2টা আইডি আর ওই 2টাতে তো ও এড আছে তাহলে। ফোনে মেসেজ আসে, প্রীতি মেসেঞ্জারে ঢুকে দেখে রাহি ছবি পাঠিয়েছে। রাজের গায়ে লাল শেরওয়ানি পরা আর মেয়েটার গায়ে বিয়ের লেহেঙ্গা। বিয়ের ছবি দিয়ে পোস্ট করেছে, ক্যাপশনে লিখেছে, আলহামদুলিল্লাহ। 2 বছরের ভালোবাসা আজকে পারিবারিকভাবে পূর্ণতা পেল গু। প্রীতির হাত থেকে ফোনটা ধপাস করে মেঝেতে পড়ে যায়। ও হতবুদ্ধি হয়ে যায়। রাজ এটা কিভাবে করতে পারল? আর 2 বছরের ভালোবাসার পূর্ণতা মানে? এটা কিভাবে সম্ভব? ও তো আমার সাথে 5 বছর ধরে রিলেশনে আছে তাহলে। না, না, এইসব হতে পারে না। প্রীতির হাত পা কাঁপছে, ওর প্যানিক হচ্ছে ভীষণ। প্রীতি আর 1 সেকেন্ড ও দেরি করল, দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। ওর মা পিছন পিছন ডাকে, কোথায় যাচ্ছে এত সাতসকালে? কিন্তু প্রীতি আর কিছু বলে না। ও সোজা রাজের বাড়িতে চলে যায়। রাজের বাড়িতে অতিথিতে ভরপুর, বৌভাতের অনুষ্ঠান চলছে। প্রীতি সোজা বাসার ভিতরে চলে যায়, গিয়ে দেখে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। প্রীতি রাজের সামনে গিয়ে ওর কলার চেপে ওর গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। ইউ স্কাউন্ড্রেল, তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলার? এমন ঘটনায় আশেপাশে থাকা সবাই প্রীতি আর রাজের দিকে এগিয়ে আসে। আমার সঙ্গে 5 বছর যাবৎ রিলেশন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজকে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস, তাও আবার ফেসবুকে পোস্ট করেছিস 2 বছরের পূর্ণতা। রাজ স্বাভাবিক ভঙ্গিতে বলে, হ্যাঁ, আমি নয়নার সাথে 2 বছর যাবৎ রিলেশনে ছিলাম আর গতকাল বিয়ে করেছি। তো সমস্যা কি হয়েছে তোমার? রাজের কথা শুনে প্রীতি স্তব্ধ হয়ে যায়। ওদের কথাবার্তা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনরা কানাঘুষা শুরু করে দিয়েছে। রাজের বাবা-মা এগিয়ে বলেন, এই কে তুমি এখানে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছ? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসব চলবে না। প্রীতি রাজের বাবা-মার কাছে গিয়ে বলে, আমি প্রীতি রাজের প্রেমিকা। গত 5 বছর ধরে আমরা রিলেশনে আছি আর ও অন্য কাউকে বিয়ে করেছে, এটা জেনে আমি কিভাবে চুপ থাকব আঙ্কেল? কথাগুলো বলে কাঁদতে থাকে প্রীতি। এইসব তুমি কি বলছ? আমার ছেলে তো নয়নাকে ভালোবাসত, তাই তো আমরা জেনে শুনে ওকে বিয়ে দিয়েছি, আর এখন তুমি বলছ তোমাকে ভালোবাসত? প্রীতি পাগলের মতো রাজের কাছে ছুটে গিয়ে বলে, রাজ, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে ওই মেয়েটাকে কেন বিয়ে করলে? কেন? রাজ প্রীতিকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, নয়নাকে ভালোবাসি, তাই ওকে নিজের অর্ধাঙ্গিনী করে নিয়েছি। আমাদের মাঝে একদম এসো না, চলে যাও এখান থেকে, তোমার মুখও দেখতে চাই না আমি। বাহ, চমৎকার মিস রাজ, এতদিন বলতে প্রীতি তোমার মুখখানা না দেখলে আমার একদণ্ডও ভালো লাগে না, আর আজ কি বললে? তোমরা পুরুষ মানুষ এমনই, শুধু ঠকাতেই জানো, ভালোবাসাতে আর জানো না। যখন তোমার কোনো জব ছিল না, 5টা টাকাও বাবা-মার কাছ থেকে হাত পেতে নিতে হতো, সেই সময়টাতে আমি তোমার হাত শক্ত করে ধরে রেখেছিলাম, আর যখন ভালো জব হলো নিজের পায়ে দাঁড়ালে আর আমাকেই ছুঁড়ে ফেলে দিলে। অপ্রয়োজনীয় হয়ে গেছি আমি? আমার বাবা কত ভালো ভালো ফ্যামিলির ছেলেদের কাছ থেকে বিয়ের সম্বন্ধ এনেছে, আর আমি বেকার তোমাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করেছি, আর এখন তুমি এইসব বলছ? যা হওয়ার হয়ে গেছে, আমি আর কিছু ভাবতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। প্রীতি, সিন ক্রিয়েট করো না। নিজের বয়সের দিকে একবার তাকিয়েছ? 27 বছর হয়ে গেছে তোমার, 2 দিন পর তোমাকে আর কেউ বিয়ে করবে না। আমার স্ত্রী নয়না মাত্র 21, আমার জন্য একদম পারফেক্ট। ওয়াও, দারুণ বলেছ তো রাজ। এই আমার এখন বয়স হয়ে গেছে তাই বুঝি? তোমার জন্য অপেক্ষা করতে করতে আজ আমার 27, একবার ভেবেছ কি? আমরা সেইম এইজের ছিলাম, তোমার 27 কেন 37 হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি তো ছেলে আর আমি মেয়ে। আমার আর কিছু বলার নেই রাজ। বাবাকে বলে তোমার আর আমার বিয়ের জন্য অনেক কষ্টে রাজি করেছিলাম, আজ এই ঘটনার পর তার সামনে দাঁড়াতেও আমার লজ্জা করবে, এমন একটা কাপুরুষকে আমি ভালোবেসেছিলাম।
একটা কথা মনে রেখো, তুমি আমায় ঠকিয়েছ। আমি তোমাকে তার জন্য দোষ দেই না, দোষটা নিজেরই। আমি মানুষ চিনতে ভুল করেছি, কিন্তু প্রকৃতি ঠিকই একদিন এর প্রতিশোধ নিবে। যাওয়ার আগে বলে যায়, খুব খুব বেশি ভালো থাকো তোমার ২১ বছরের তরুণী সুন্দরী বউয়ের সঙ্গে। আল্লাহ হাফেজ। প্রীতি ভঙ্গুর পায়ে হেঁটে হেঁটে বাসায় আসে। ড্রয়িং রুমে ওর বাবা মাহফুজুর রহমান বসে খবরের কাগজ দেখছিলেন। প্রীতিকে দেখে জিজ্ঞেস করেন, প্রীতি, এত সকালে কোথায় গিয়েছিলে তুমি? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? প্রীতি আর কিছু বলতে পারে না, ধপ করে মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে থাকে, বাবা আম সরি সরি উ। বাবা মা এসে প্রীতিকে আগলে ধরে, মামুনি কি হয়েছে, এইভাবে কাঁদছিস কেন, আর কিসের সরি? প্রীতি কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি হেরে গেলাম বাবা, তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। মা কি হয়েছে সব খুলে বল। বাবা, রাজ আমাকে দিনের পর দিন ঠকিয়েছে, ও আমার সাথে রিলেশনে থাকাকালীন আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল, আর গতকাল ও বিয়ে করে নিয়েছে, আজকে ওর বৌভাত। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন প্রীতির বাবা মা বুঝতে পারছে না। কেঁদো না মা, আমি তোমার বাবা কথা দিচ্ছি, ওই ছেলের থেকে ১০০০ গুণ ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব, যে তোমার যোগ্য। ওই থার্ড ক্লাস ছেলে রাজ কখনোই তোমার যোগ্য ছিল না গে। আগামীকালই তোমার বিয়ে দিব আমি আমার বন্ধুর একমাত্র ছেলের সঙ্গে। তুমি রাজি তো প্রীতি? প্রীতি আহত নয়নে বাবার দিকে তাকিয়ে বলে, ররাজি, আমি বিয়ে করব বাবা। বলে প্রীতি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রীতির বাবা ওনার বন্ধুকে কল করে, শফিক, আগামীকালই তোর ছেলের সঙ্গে আমার মেয়ে প্রীতির বিয়ে হবে, তুই আগামীকাল চলে আয়, আমি আর কিছু জানি না গু। পরের দিন সকাল থেকেই প্রীতিদের বাড়িতে কিছু ঘনিষ্ঠ আত্মীয় চলে এসেছে, আর প্রীতির ফ্রেন্ড রাহি, মিম, ঝিনুক, ওরা সবাই চলে এসেছে। ঘরোয়া আয়োজনই আজ প্রীতির বিয়ে হবে। প্রীতিকে একটা লাল বেনারসি পরানো হয়েছে, ও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রাহি ওকে কনের সাজে সজ্জিত করে দিয়েছে। হঠাৎই প্রীতির কাজিনরা দৌড়ে এসে বলে, আপু তোমার বর এসেছে, বর এসেছে, একেবারে রাজপুত্রের মতো। ওদের কথা শুনে প্রীতি মাথা তুলে তাকায়। কাজিনদের কথা শুনে প্রীতি ধীরে ধীরে মাথা তুলে তাকায়। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। রাজপুত্রের মতো কথাটা কানে বাজতেই এক মুহূর্তের জন্য রাজের মুখটাই ভেসে উঠেছিল, তারপরই নিজেকে সামলে নেয়। এসব ভাবার সময় না প্রীতি। সব শেষ, নিজেকে নিজেই বলে উঠে প্রীতি। রাহি এসে ওর পাশে বসে প্রীতিকে জিজ্ঞেস করে, ভয় পাচ্ছিস? প্রীতি মৃদু হেসে বলে, ভয় না। অজানা একটা জীবন শুরু হতে যাচ্ছে, তাই একটু অস্থির লাগছে। জানি না মানুষটা কেমন হবে, সে কি আমাকে আমার মতো করে বুঝতে পারবে কি না। প্রীতি, একদম চিন্তা করিস না, আমার মন বলছে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি তোর বর তোকে ভীষণ ভালোবাসবে। একবার ঠকে গেছিস বলে কি সৃষ্টিকর্তা বারবার ঠকাবেন? দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই স্বাভাবিক হওয়ার চেষ্টা কর, তোর জন্য তো আঙ্কেল আন্টিও কষ্ট পাচ্ছে, তুই ওনাদের একমাত্র সন্তান। কিছু সময়ের ভিতরে প্রীতিকে নিচে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হয়। দোপাট্টা দিয়ে প্রীতির মুখটা ডেকে আছে, তাই ওকে কেউ দেখতে পারছে না, আর ও কাউকে ভালো করে দেখতে পাচ্ছে। শুধু আবছা আবছা বুঝতে পারছে তার পাশে ওই মানুষটা বসে আছে, যে কিনা কিছুক্ষণ পর আজীবনের মতো ওর সঙ্গে বিয়ে নামক সম্পর্কে বাধা পড়বে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছেন। উত্তরা নিবাসী শফিক হাসানের একমাত্র পুত্র সাজিদ হাসানের সঙ্গে মাহফুজুর রহমানের একমাত্র কন্যা সিমিন রহমান প্রীতির সঙ্গে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব দেওয়া হইয়াছে। প্রীতিমা, আপনি রাজি থাকলে বলুন কবুল। সাজিদের পাশে বসেই প্রীতির হাত পা কাঁপছে, আগের সমস্ত ঘটনা মনে পড়ছে, সে সবকিছু থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কবুল বের করতে পারছে না। কাজী সাহেব আবার বলতে লাগলেন, বলেন মা, কবুল। প্রীতি বাবা মেয়ের হাত ধরে ওকে সাহস দিচ্ছে। হঠাৎই প্রীতিকে অবাক করে সাজিদ প্রীতির কিছুটা কাছে এসে আস্তে করে বলে, প্রীতি, ভয় পাবেন না, আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিন, এখনও সময় আছে। সাজিদের কথা শুনে প্রীতি অবাক হয়ে যায়, আর কিছু ভাবে না, ও এক শ্বাসে বলে ফেলে, আলহামদুলিল্লাহ। কবুল কবুল কবুল। সবাই জোরে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠে। এইবার বাবা, আপনি রাজি থাকলে কবুল বলে ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিন। সাজিদও এক শ্বাসে আলহামদুলিল্লাহ বলে কবুল বলে দেয়। বিয়ে পড়ানো শেষ, এইবার ওনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সে উদ্দেশ্য দোয়া পড়ানো হয়, এরপর সবাই মিষ্টি মুখ করে নেয়। কনে বিদায়ের সময় প্রীতি ওর বাবামাকে ধরে ভীষণ কাঁদতে থাকে। প্রীতি ওর বাবামার একমাত্র সন্তান, ওনারাও খুব কান্নাকাটি করছেন। রাহি, মিম, ঝিনুক প্রীতির খুবই ঘনিষ্ঠ বান্ধবী, ওরাও প্রীতিকে জড়িয়ে ধরে কাঁদছে।
প্রীতির বাবা মাহফুজুর রহমান সাজিদের হাতে প্রীতির হাত তুলে দিয়ে বলেন, সাজিদ বাবা, আজ থেকে আমার রাজকন্যাটাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো। আমার খুব আদরের প্রীতি, ছোট থেকে ওকে খুব যত্নে বড় করেছি। আজ থেকে আমার রাজপ্রাসাদটা রাজকন্যাহীন হয়ে পড়ল। সাজিদ প্রীতির বাবার হাত ধরে বলে, আঙ্কেল, আপনাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে প্রীতির সমস্ত সুখ দুঃখের সঙ্গী দায়িত্ব আমার। প্রীতিকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সুখে রাখার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। মাহফুজ, এত চিন্তা করিস না, প্রীতি মা খুবই লক্ষ্মী একটা মেয়ে, আমার তো মেয়ে নেই, ওই আজ থেকে আমাদের বাড়ির মেয়ে, তুই যতটা স্নেহ দিয়ে বড় করেছিস আমিও ওকে সমান স্নেহটাই দেওয়ার চেষ্টা করব। গাড়িতে উঠে প্রীতিকে নিয়ে রওনা হয়ে যায় সাজিদ। বাবা মার কথা মনে করে প্রীতি ভীষণ কাঁদছে। ওকে কাঁদতে দেখে সাজিদের ভীষণ খারাপ লাগছে। প্রীতি, প্লিজ এইভাবে কাঁদবেন না, মাথা ব্যথা করবে আপনার। আঙ্কেল আন্টির জন্য মন খারাপ করছে তা বুঝতে পারছি, বাট এইভাবে এতক্ষণ যাবৎ কাঁদলে শরীর খারাপ করবে, তখন আঙ্কেল আন্টিও কষ্ট পাবেন গু। সাজিদের কথা শুনে প্রীতি কান্না থামিয়ে দেয়। ফরহাদ, গাড়ির এসিটা বাড়িয়ে দাও। প্রীতি, কিছু মনে না করলে মাথার ওড়নাটা খুলে ফেলুন, তাহলে অনেকটা স্বস্তি পাবেন আর গরমটাও কম লাগবে। প্রীতি মনে মনে খুব আশ্চর্য হচ্ছে, মানুষটা তার এত কেয়ার করছে। উনি কিভাবে বুঝলেন এসি থাকা সত্ত্বেও আমার ভীষণ গরম লাগছে? প্রীতি মাথা থেকে দোপাট্টাটা খুলে নেয় আর তখনই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর পরেই সাজিদ আর প্রীতির প্রথমবারের মতো চোখাচোখি হয়ে যায়। একজন ৩৯-৩০ বছরের খুব সুদর্শন যুবক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখে হালকা হালকা দাড়ি, বাবরির মতো করে রাখা বড় বড় চুল। সাজিদকে দেখেই যেকোনো নারী অনায়াসে প্রেমে পড়ে যাবে। প্রীতির এইভাবে তাকিয়ে আছে দেখে সাজিদ বলে, এইভাবে তাকিয়ে কি দেখছেন? প্রেমে পড়ে যাবেন তো, বলে সাজিদ মুচকি হেসে উঠে। সাজিদের এমন কথা শুনে প্রীতি তাড়াতাড়ি সাজিদের দিক থেকে চোখ সরিয়ে নেয়। প্রীতি চুপ করে গাড়ির বাহিরে তাকিয়ে আছে। প্রীতি, আপনাকে কাজল পরলে ভীষণ সুন্দর লাগে। এখন থেকে আমার জন্য রোজ রোজ চোখে কাজল পরবেন তো? সাজিদের কথা শুনে প্রীতি কিছুটা লজ্জা পেয়ে যায় ও আর কিছু বলে না। কিছু সময় পর ওদের গাড়ি এসে থামে একটা দোতলা বাড়ির সামনে, বাড়ির নাম ইচ্ছে বাড়ি। সাজিদ গাড়ি থেকে নেমে গাড়ি ভিতরে প্রীতির উদ্দেশ্য হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরে এই বাড়ির ভিতরে প্রবেশ করুন গো। সাজিদের হাত ধরতে প্রীতির কেমন জানি লাগছে, ও আমতা আমতা করছে। আরে, এত সংকোচের কি আছে? আমি কি পরপুরুষ যে হাত ধরতে অসুবিধে হবে? আমি আপনার বিয়ে করা স্বামী, আপনার জন্য বৈধ, হাতটা ধরুন গু। সাজিদের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল প্রীতি, তারপর কাপা কাপা হাতে সাজিদের হাতটা ধরে, আর অমনি সাজিদ প্রীতির হাতটা শক্ত করে ধরে। একবার যখন শক্ত করে ধরেছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছাড়ছি না। প্রীতির হাত ধরে সাজিদ বাড়ির ভিতরে প্রবেশ করে। সদর দরজার সামনে ওর মা সাজিয়া হাসান বরণ ঢালা নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরও দুজন বয়স্ক মহিলা। সাজিদের মা এগিয়ে এসে বলে, দেখি দেখি আমার মেয়ের চাঁদ মুখখানা। প্রীতির মুখ দেখে উনি আদুরে চুমু দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার সাজিদ তো একটা পরী নিয়ে এসেছে। আগেই বুঝেছিলাম বুমা, আমার কেমন হবে। সাজিদের নিজস্ব পছন্দ বলে কথাই। ছেলেছেলের বুকে বরণ ঘরে ঢুকালেন উনি। প্রীতিমা, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? যে জ্যাম পরে অসহ্যকর। প্রীতি মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানায়। আচ্ছা তারা, তুই প্রীতিকে রুমে নিয়ে যা, বেচারির উপর আজকে অনেক ধকল গেছে। আর অনেক রাত ও তো হয়ে গেছে, আজকে আরও ওদের বাসর রাত। তারা ওদের বাড়ির সার্ভেন্ট। প্রীতিকে নিয়ে উপরে সাজিদের রুমে ঢুকে তারা। প্রীতি তাকিয়ে দেখে সারা রুমে অসংখ্য ফুল আর মোমের আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তারা, আপা, আপনি খুব ভাগ্যবতী। তারার কথা শুনে প্রীতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কেন? ওমা, ভাগ্যবতী নন তো কি, এই বাড়ির মানুষগুলার মতো মানুষ হয় না আপা। চাচা চাচি, ভাইজান সবাই খুব ভালা মানুষ। আমারেই দেহেন না, ছোট থাকতে বাপমা মইরে যাওয়ার পর ওনারা আমারে এখানে নিয়ে আইছে, একটা স্কুলেও ভর্তি করছে, ভালা খাওন, জামাকাপড় দেয়, আদর করে, আর ব্যবহারের তো কন লাগে না। বিশেষ করে সাজিদ ভাইজান, উনি খুব ভালা চরিত্রের মানুষ, আমারে ছোট বইনের মতো আদর করে। আপনি এই বাড়ির বউ হইছেন, এইডা আপনার সৌভাগ্য আপা। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আচ্ছা আমি যাই, কিছু লাগলে ডাক দিয়েন। তারা নিচে চলে যায়। এরই মাঝে সাজিদের ফুপি এসে এক গ্লাস দুধ আর পান রেখে গেছে আর বলে গেছে, সাজিদ আসলে ওকে সালাম করতে আর দুধটা দিতে। প্রীতি রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। দেয়ালে একটা বড় ছবি সাজিদের, ছবিটা ভীষণ সুন্দর হাস্যোজ্জ্বল। প্রীতি চুপচাপ বিছানায় বসে আছে। রাত 2টা বেজে গেছে, এখনও সাজিদের আসার নাম নেই। ঘুমে দুচোখ বন্ধ হয়ে আসছে ওর।
হঠাৎ করে দরজা খোলার শব্দ হলে প্রীতি চোখ মেলে তাকায়। সাজিদ এসেছে রুমে। ঢুকে আস্তে করে দরজা বন্ধ করে দেয়। সাজিদ প্রীতির সামনে দাঁড়িয়ে কান ধরে বলে, সরি, খুব বেশি অপেক্ষা করালাম আপনাকে। আসলে হয়েছে কি বলে পাঞ্জাবির পকেট থেকে বেলিফুলের মালাটা বের করে বলে, এটা খুঁজতে গিয়ে এত দেরি হয়ে গেছে। কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তারপর শাহবাগ গিয়ে একটা ফুলের দোকান খোলা পায়, তারপর ওখান থেকেই নিয়ে এসেছি। প্রীতি কিছু না বলে শুধু অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে থাকে। সাজিদ বেলিফুলের মালাটা প্রীতির দিকে বাড়িয়ে দেয়। বেলিফুলের মালা আপনার অনেক পছন্দ, তাই না? কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি সব জানি। আচ্ছা, মালাটা যদি আমি আপনার খোঁপায় পরিয়ে দেই তাহলে কি খুব বেশি সমস্যা হয়ে যাবে? প্রীতি শুধু সাজিদের দিকে তাকিয়ে থাকে। মানুষটা এত মিষ্টি ভাষী জানা ছিল না। কি হলো, পরিয়ে দেওয়ার অনুমতি দিবেন না? প্রীতি মাথা নাড়িয়ে অনুমতি দেয় আর সাথে সাথেই সাজিদ মালাটা প্রীতির খোঁপায় পরিয়ে দেয়। বাহ, মালাটা তো দারুণ মানিয়ে আপনার খোঁপায়, মনে হচ্ছে আপনার জন্যই বানানো হয়েছে। প্রীতি ছোট্ট করে বলে, ধন্যবাদ আপনাকে। প্রীতি এইবার উঠে সাজিদকে সালাম করতে গেলে সাজিদ বাধা দিয়ে বলে, কি করছেন, কি উঠুন। ফুপি বলে গিয়েছিলেন আপনাকে সালাম করতে, তাই। মাথা ঝুঁকে পায়ে ধরে সালাম করা ইসলামে নেই। সালাম করা যখন নিয়ম তাহলে আপনি মুখেই সালাম দিন। তখন প্রীতি সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পকেট থেকে একটা রিংয়ের বক্স খোলে, ওখান থেকে একটা রিং বের করে প্রীতির হাতে পরিয়ে দিয়ে বলে, বাসর রাতে এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট। এইসবের কোনো দরকার ছিল না। দরকার আছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আপনি এই ভারী শাড়িটা পাল্টে ফ্রেশ হয়ে আসুন, আমরা দুরাকাত নফল নামাজ পড়ব, এটা নিয়ম। ঠিক আছে, কিন্তু আমি তো সাথে করে পড়ার জন্য কিছু নিয়ে আসিনি, এখন তাহলে পড়ব কি? সমস্যা নেই, আসুন আমার সঙ্গে। সাজিদের পিছন পিছন যায় প্রীতি। একটা আলমারি খুলতেই দেখতে পায় ওখানে কয়েকশত শাড়ি হবে বিভিন্ন ধরনের। এখান থেকে আপনার পছন্দমতো একটা পরে নিন। এত শাড়ি দেখে প্রীতি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি তো ছেলে, তাহলে আপনার আলমারিতে এত শাড়ি আসলো কিভাবে? সাজিদ হেসে বলে, এইসবগুলো শাড়ি আমার শখের নারীর জন্য নিজে পছন্দ করে কিনে রেখেছি অনেক আগে থেকেই। শখের নারী? তাহলে আপনার শখের নারীর শাড়িগুলো আমাকে পরতে দিচ্ছেন কেন? আপনার খারাপ লাগবে না? সাজিদ হেসে বলে, শখের নারী তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, তাহলে ওনাকে দিব না তো আর কাকে দিব? মানে আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না, হেয়ালি রেখে সব ঠিক করে বলুন। আচ্ছা বলছি, প্রীতি, আপনার কাছে আমি কোনো কিছুই লুকাবো না। সত্যিকার অর্থে আমি আপনাকে 2 বছর যাবৎ ভালোবাসি আর আপনিই হচ্ছেন আমার সেই শখের নারী। সাজিদের কথা শুনে প্রীতি আহাম্মক হয়ে যায়, মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনার শখের নারী? 2 বছর আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনি অবশ্য আমাকে চিনতে পারেননি। সেদিনই আপনার কাজল চোখ দেখে আমি আপনার প্রেমে পড়ে যাই, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আমি বাবাকে আপনার সম্পর্কে বলি আর আমার বাবা আপনার বাবার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যান। আপনি অবশ্য এইসব কিছু জানতেন না। আপনার বাবারও আমাকে খুব পছন্দ ছিল। বন্ধুত্ব গাঢ় করতে উনি চেয়েছিলেন আমার সঙ্গে আপনার বিয়ে দিতে। কিন্তু আপনি অন্য কাউকে ভালোবাসার কারণে সেটা বলা হয়ে ওঠেনি। আঙ্কেল আমাকে একটা কথাই বলেছিলেন, বাবা, আমি চাইলেই তোমার সঙ্গে প্রীতিকে জোরপূর্বক বিয়ে দিতে পারি, কিন্তু আমার মেয়েটা কখনো মন থেকে সুখী হবে না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। বাবা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ আমি করতে পারব না। সত্যিকার অর্থেই আঙ্কেল আপনাকে খুব বেশি ভালোবাসেন, তাই উনি চাননি কখনো আপনার খুশি কেড়ে নিতে। আমিও আপনাকে ভুলতে পারতাম না, রোজ আপনাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখতাম। এই শাড়িগুলো শখের বসে কেনা, যদি কোনোদিন আপনাকে নিজের করে পাই। তারপর আপনার প্রেমিক আপনাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়, আর আপনার বাবা সময় নষ্ট করতে চাননি আপনার সুখের জন্যই, তারপর আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক করেন। আমি কখনো চাইনি আপনার অমতে আপনাকে বিয়ে করতে। সাজিদের মুখ থেকে সব শুনে প্রীতির চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। আরে, কাঁদছেন কেন? আপনার কাজল চোখে একদম কান্না মানায় না। এই শাড়িটা নিন, ফ্রেশ হয়ে পরে আসুন, অনেক রাত হয়ে গেছে। শাড়ি পরতে পারেন তো? পারি। আর কোনো কথা না বলে প্রীতি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অজু করে নতুন শাড়িটা পরে রুমে আসে। আকাশি রঙা শাড়িটায় প্রীতিকে দারুণ লাগছে। বাহ, আপনাকে এই শাড়িটাতে ভীষণ সুন্দর লাগছে। আসুন নামাজটা পড়ে ফেলি। 2টো জায়নামাজ বিছিয়ে প্রীতি আর সাজিদ নামাজ পড়ে নেয়। প্রীতি, একটা কথা বলি, আমাকে এইটুকু অন্তত ভরসা করতে পারেন?
কথা দিচ্ছি আপনাকে আমি সময় দিব অতীতের বাজে স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে, আপনার অনুমতি ব্যতীত আপনার কাছে কখনো স্বামীর অধিকার চাইব না। আপনাকে সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। প্রীতি বারবার এই লোকটার উপর অবাক হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, যত্ন করতে জানে। প্রীতি অনেক রাত হয়ে গেছে, আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন। আপনার অসুবিধে হবে জানি, এক রুমে হঠাৎ করে আমার সঙ্গে থাকতে আমি অন্য রুমে চলে যেতে পারতাম, কিন্তু বাসায় অনেক মেহমান আছে আর বাবা মা ব্যাপারটা জানলে কষ্ট পাবে, তাই আর যেতে পারছি না। একটু কষ্ট করে আমার সঙ্গে বেড শেয়ার করে থাকতে পারবেন? আসলে আমি সোফায় ঘুমাতে পারি না, অসুবিধা হয়। যদি সমস্যা হয় তাহলে আমি নিচে ঘুমাচ্ছি। প্রীতির কেমন জানি মায়া হয়, না না, আপনি মেঝেতে ঘুমাবেন কেন? আপনি বিছানার এক পাশে শুয়ে পড়ুন, সমস্যা নেই আমার। দুজনে বিছানার দুপাশে শুয়ে পড়ে। প্রীতি বলে, একটা কথা জিজ্ঞেস করি? একটা কেন? হাজারটা করতে পারো, সমস্যা নেই। আপনি তো জানতেন আমি অন্য কাউকে ভালোবাসি, তাও আমাকে কেন বিয়ে করলেন? ভালোবাসি যে, তাই। ভালোবাসার মানুষটা যে পরিস্থিতিতেই থাকুক না কেন তার সঙ্গে মানিয়ে নেওয়া যায়, তার সকল অপরাধ ক্ষমা করা যায় যদি সে চরিত্রহীন না হয়। আপনি তো ভালোবেসে ভুল করেননি, তাহলে আপনাকে মেনে নিতে আমার অসুবিধে হবে কেন? প্রীতি আর কিছু বলে না, সব শুনে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এইভাবেই দিন চলতে থাকে প্রীতি আর সাজিদের। প্রতিদিন রাতে অফিস থেকে ফেরার সময় নিয়ম করে প্রীতির জন্য বেলিফুলের মালা নিয়ে আসে সাজিদ। প্রীতির কিসে ভালো লাগে, খারাপ লাগা সবকিছুর দিকে নজর রাখে সে। আস্তে আস্তে সাজিদের মায়ায় পড়ে যায় প্রীতি, তারপর প্রেমে। প্রীতিও এখন সাজিদকে ছাড়া কিছুই বুঝে না, রাজের মায়া সেই কবেই কাটিয়ে উঠতে পেরেছে সে শুধুমাত্র সাজিদের জন্যই। খুব সুখে শান্তিতেই কাটতে থাকে ওদের প্রতিটা মুহূর্ত, আর এই সুখটা দ্বিগুণ করে তুলে যখন প্রীতি জানতে পারে ও মা হতে চলেছে। ইচ্ছে বাড়িতে বাড়িতে সুখের বন্যা বয়ে যায়। বাড়ির প্রতিটা মানুষ আগের চাইতে অনেক বেশি যত্ন করতে থাকে প্রীতিকে। আর সাজিদ তো পুরো পাগল হয়ে গেছে, সারাদিন অফিস থেকে প্রীতির পিছনেই সময় ব্যয় করে। প্রেগন্যান্সির সময়টা একজন মেয়ের জন্যই খুবই কষ্টের হয়ে থাকে, কিন্তু যদি সেই মানুষটা পাশে থাকে, সাহায্য করে, যত্ন করে, তাহলে সেইসব কষ্ট সয়ে যায়। প্রীতির এখন নমাজ চলছে, রাত 11টা বেজে গেছে, সাজিদ এখনও বাসায় ফেরেনি। প্রতিদিন 8টার আগেই চলে আসে। কিন্তু আজকে এত দেরি হচ্ছে, তার ওপর ওর ফোনটাও সুইচ অফ বলছে। প্রীতি টেনশনে পাগলমের মতো ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে যাচ্ছে, 9 মাসে ভারী পেটটা নিয়ে। মা, এত টেনশন করছিস কেন? কিছু হবে না, হয়তো জ্যামে কোথাও আটকে গেছে, তাই হয়তো লেট হচ্ছে। মা, আমি আর পারছি না, খুব ভয় হচ্ছে, মনটাও ডাকছে। এরই মাঝে কলিং বেল বেজে উঠে আর তারা গিয়ে দরজা খুলে দিতেই দেখে সাজিদ দাঁড়িয়ে আছে, ওর মাথা আর হাত পায়ে ব্যান্ডেজ করা। অ্যাক্সিডেন্ট হয়েছে। সাজিদের এমন অবস্থা দেখে প্রীতি স্তম্ভিত হয়ে যায়। একটু দ্রুত পায়ে হেঁটে সাজিদের কাছে আসতে নিলে শাড়িতে প্যাচ লেগে প্রীতি উপুর হয়ে পড়ে যায়, আর পেটে প্রচণ্ড রকমের আঘাত পেয়ে জোরে চিৎকার করে উঠে। রক্তে সারা ফ্লোর ভেসে যেতে লাগল। প্রীতির এমন করুণ অবস্থা দেখে সাজিদ জোরে প্রীতি বলে চিৎকার করে উঠে। গল্পের নাম বেলিফুলের সুভাষ। লেখিকা ইসরাত সুলতানা আশা।